আজকে আমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতার উপরে আলোচনা করব। এটা নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের অন্তর্ভুক্ত কবিতা। কবিতাটা নেওয়া হয়েছে কবির অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে, যেটা 1961 সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা হচ্ছে আজকের আমাদের পাঠ্য আবহমান। কবিতাটার ভেতরে আছে কি? প্রাথমিক অর্থ যেটা, সেটা এরকম: একটা কাল্পনিক ছবি। গ্রামে একটা শিশু জন্ম নিয়েছে। গ্রামেই তার শৈশব এবং কৈশোর কেটেছে। কোনো একটা সময় তাকে জীবনের প্রয়োজনে বা অন্য কোনো কারণে গ্রাম থেকে শহরে কিংবা দূর দেশে চলে যেতে হয়। কিন্তু সে যত দূরেই যাক না কেন, তার মনের গভীরে সেই গ্রামের প্রতি ভালোবাসাটা অন্তর্লীন ফল্গুধারার মতো বয়ে চলে এবং একটা সময় তার ভেতরে তীব্রভাবে সেই গ্রামে ফিরে যাওয়ার আকুলতা সে অনুভব করে। এই রকমই কোনো ব্যক্তি মানুষ কিংবা সমষ্টিগত জাতীয় জীবন, তাদের যে আবার শিকড়ের কাছে ফিরে আসা, সেই গ্রাম জীবনে আবার ফিরে আসা, তার যে আকুলতা, সেই আকুলতাটা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই কবিতাতে প্রকাশ করেছেন। কিংবা কবি পাঠকের উদ্দেশ্যে এই আহ্বান ধ্বনি পৌঁছে দিতে চাইছেন যে তোমরা তোমাদের সেই গ্রাম জীবনে ফিরে এসো, এসে দেখো এখনো সেই গ্রাম তার সেই ছোট ছোট যে ভালো মন্দ যেসব অনুষঙ্গগুলো রয়েছে, সেগুলোকে নিয়ে তোমারই অপেক্ষায় বসে আছে। তো মোটামুটি এই যে প্রাথমিক ভাব, এই ভাবের ভিত্তির ওপর নির্ভর করে আমরা পংক্তি বাই পংক্তি কবিতার আলোচনা করে থাকি। কিন্তু কবি এখানে শুধু এই নিছক ভৌগোলিকভাবে যে গ্রামে ফিরে আসা বা গ্রামের জীবনে ফিরে আসা, শুধু এইটুকুই বোঝাতে চাননি। আরেকটু গভীরভাবে কবি আরও কিছু কথা আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন। যখন কবিতাটা নবম শ্রেণীর কোনো ছাত্রছাত্রীদের সামনে পড়ানো হয়, তখন সাধারণত এই প্রাথমিক যে ভাবনাটা, সেই ভাবনাটা নিয়েই আমরা আলোচনা করি। কিন্তু যখন এই কবিতাটা বড়দের পাঠ্য হয়ে ওঠে, যেমন আমরা স্কুল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছি অনেকে, আমাদের যখন এই কবিতাটা বুঝে নেওয়ার ব্যাপার থাকে, তখন এর এই প্রাথমিক অর্থের গভীরে যে আরও একটু বৃহত্তর অর্থ আছে, সেই অর্থটাকেও আমাদের বুঝে নেওয়ার চেষ্টা করা জরুরি হয়ে পড়ে। তো আমরা এবার কবিতার লাইন বাই লাইন আলোচনার মধ্যে গিয়ে সেই ভাবটাকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। কবিতার নাম হচ্ছে আবহমান। আমরা জানি আবহমান শব্দের অর্থ হচ্ছে যেটা দীর্ঘকাল ধরে প্রচলিত, চিরস্থায়ীভাবে যেটা চলছে, বা অতীত থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত যেটা চলে আসছে, ক্রমাগত বহমান বা চিরন্তন, এই রকম ভাবনাগুলোকে প্রকাশ করার জন্য আমরা আবহমান শব্দটা ব্যবহার করে থাকি। এই শব্দটার ব্যুৎপত্তিগত একটা ব্যাখ্যা রয়েছে বা অর্থ রয়েছে। আমাদের যেহেতু ব্যাকরণের পাঠ্যসূচিতে প্রকৃতি প্রত্যয় রয়েছে, সেহেতু আবহমান এই শব্দটার প্রকৃতি প্রত্যয়টাও আমাদের একটুখানি দেখে নিতে পারলে সুবিধা হয়। এখানে শুরুতে রয়েছে আ উপসর্গ, আর তারপরে রয়েছে বহ, এটা একটা ধাতু, এর সঙ্গে রয়েছে সানজ, এই হচ্ছে প্রত্যয়, যেটাকে আমরা অনেকে মান, এইভাবে, ভুল হলো, দন্তন, এইভাবে আমরা প্রকাশ করে থাকি। তো কবিতাটার এবার লাইন বাই লাইন অর্থটা আমরা বোঝার চেষ্টা করি।
বলছেন, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এখানে কয়েকটা ছবি, উঠোন, লাউ মাচা, ফুল দুলছে, এই যে তিনটে ছবি এখানে রয়েছে, এর মধ্যে দিয়ে একটা সামগ্রিক চিত্রকল্প বা একটা সামগ্রিক আবহ কবি তুলে ধরতে চাইছেন। সেটা কি না, একটা গ্রাম বাংলার একটা যে বাড়ি, সেই বাড়িটার ছবি এখানে আমরা ফুটে উঠতে দেখি। গ্রামের বাড়ি মানে সেখানে এক চিলতে উঠোন থাকে, উঠোনের আশেপাশে আর কি, সেখানে অনেক এরকম লাউ, কুমড়ো বা অন্য কোনো সবজির গাছ লাগানো হয় অনেক সময়। এখানে সেরকমই একটা ছবি আমাদের দেওয়া হয়েছে, যে একটা লাউ মাচা রয়েছে, সেখানে লাউ মাচাটায় ফুল ফুটে আছে, আমরা ধরেই নিতে পারি সেই ফুলটা হচ্ছে লাউ ফুল। তাহলে এর মধ্যে দিয়ে গ্রাম বাংলার একটা ছবি আমাদের সামনে তুলে ধরতে চাইছেন, এবং কবি বলতে চাইছেন যে সেই গ্রামে তুমি আবার ফিরে যাও, গিয়ে ওই গ্রামের উঠোনটাতে তুমি দাঁড়াও, মানে গ্রামের সেই প্রেক্ষাপটে বা গ্রামের সেই যে তোমার যে নিজের জগৎ, সেই জগৎটাতে তুমি আবার ফিরে যাও। এই হচ্ছে লাউ মাচা। আমরা যারা শহরে থাকি তারা অনেকে হয়তো নাও চিনতে পারি, এটা থেকে আমরা দেখে নিতে পারি। এই হচ্ছে লাউ ফুল, যেটা একটু সাদা ফুল হয়, ছোট আকারের। এখন এই যে প্রাথমিক ভাবনা, এর গভীরে কবি আরেকটু বৃহত্তর অর্থ আমাদের সামনে তুলে ধরতে চাইছেন। আমরা সেই অর্থটা নিয়ে একটু আলোচনা করে নিই। আমাদের পূর্বপুরুষেরা আজ থেকে হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে একটা সমাজ কাঠামো প্রচলন করেছিল। একটা সময় তারা গুহায় বাস করতেন, পরবর্তীতে গুহা জীবন থেকে বেরিয়ে এসে তারা একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করেন। সেই সমাজটা ছিল গ্রাম কেন্দ্রিক সমাজ। তারপর একটু একটু করে সেই সমাজটা, গ্রাম ভিত্তিক সেই সমাজটা আরো সমৃদ্ধ বা আনন্দময় হয়ে উঠতে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে একটা সময় গ্রাম কেন্দ্রিক মানুষ তারা শহরমুখী হতে থাকেন, জীবিকার প্রয়োজনে, জীবনের প্রয়োজনে বা অন্য অনেক কারণে। এই যে শহরমুখিতা, তার ফল হয় কি, যে দুই রকমের জীবন আদর্শ আমরা দেখতে পাই, একটা গ্রাম কেন্দ্রিক জীবন, একটা শহর কেন্দ্রিক জীবন। গ্রাম কেন্দ্রিক যে জীবন, সেই জীবনের বৈশিষ্ট্যগুলো যদি আমরা সংক্ষেপে বোঝার চেষ্টা করি, সেখানে থাকে কি, যেহেতু গ্রামে আর্থিক সচ্ছলতা তুলনামূলকভাবে কম, সেহেতু গ্রামের জীবনে ভোগের উপকরণটাও তুলনামূলকভাবে কম। সেখানকার মানুষ ছোট ছোট সুখ দুঃখ, হাসি কান্না, এগুলোর মধ্যে দিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে চলেন। সেই যে জীবন দর্শন, সেই দর্শনটাতে একে অপরের সান্নিধ্য থাকে। গ্রামের মানুষেরা একে অপরের সঙ্গে নিবিড় বন্ধনে আবদ্ধ থাকেন। তাদের বাহ্যিক চাকচিক্য কম, সেই জায়গায় রয়েছে একে অপরের নিবিড় সান্নিধ্য। এর বিপরীতে আমরা যদি শহরের জীবনের দিকে তাকাই, তাহলে প্রথমে যে বৈশিষ্ট্যটা ফুটে ওঠে সেটা হলো, শহরের মানুষের হাতে গ্রামের মানুষের তুলনায় ভোগের উপকরণ একটু বেশি। দ্বিতীয়ত, শহরের জীবনটা বাহ্যিকভাবে খুব চাকচিক্যময়। গ্রামের মানুষ শহরের মানুষকে দেখলে অবাক হয়ে তাকায়, কারণ গ্রাম মানে গ্রামের তুলনায় শহর অনেক বেশি বাইরের দিক থেকে চাকচিক্যপূর্ণ। কিন্তু শহরের জীবনের ভেতরে থাকে বড্ড একা হয়ে যাওয়া, রিক্ততা, নিঃস্ব যে ভাব, সেই ভাবগুলো।
শহরের মানুষ বড্ড একা, আর শহরের জীবনটা অনেক জটিল। এই জটিলতা, এই একাকিত্ব, এই রিক্ততা, এগুলো থেকে মুখ ফেরানোর জন্য বা চোখ ফেরানোর জন্য শহরের মানুষ ভোগের উপকরণে মত্ত থাকে, কিংবা বাহ্যিক চাকচিক্য দিয়ে সেই যন্ত্রণা কষ্টগুলোকে চেপে রাখার চেষ্টা করেন। তো একদিকে শহরের জীবন আদর্শ, যেটা জটিল, যেটা ক্লান্তিকর, যেটা একাকিত্বময়, যেটা রিক্ত। অন্যদিকে গ্রামের জীবন আদর্শ, যেটা সহজ সরল, ছোট ছোট সুখ দুঃখ নিয়ে পারস্পরিক সান্নিধ্যের মাধ্যমে বয়ে চলা একটা জীবন আদর্শ। সেই জীবনে উপকরণ কম, কিন্তু আন্তরিকতা বেশি। কবি এখানে ভৌগোলিকভাবে শহর আর গ্রামকে আমাদের সামনে তুলে ধরতে চাননি। কবি ভাবের স্তরে শহুরে জীবনাদর্শ, সেখান থেকে গ্রামীণ জীবনাদর্শে ফিরে যাওয়ার কথা বলছেন। হতেই পারে যে একজন মানুষ শহরে বাস করেন, কিন্তু তার ভাবনার স্তরে এখনো সেই গ্রামীণ জীবনাদর্শ রয়েছে। আবার উল্টোটাও হতে পারে যে একজন মানুষ হয়তো গ্রামেই আছেন, কিন্তু তার ভেতরে শহুরে জীবনের মতো চাকচিক্যের প্রতি বা এগুলো দিয়ে, এগুলোর একটা মুখোশ তার চারিদিকে রয়েছে। কবি এই রকম ভাবে বোঝাতে চাননি। কবি বোঝাতে চেয়েছেন যে আমরা নিজেকে প্রশ্ন করি, আমার চোখে কি সেই শহুরে জীবনাদর্শের চশমা রয়েছে? আমার মুখে কি সেই শহুরে জীবনাদর্শের মুখোশ রয়েছে? যদি তাই থাকে, তাহলে এই চশমা, এই মুখোশটাকে আমাদের খুলতে হবে। খুলে আমরা আমাদের হৃদয়ের গভীরে একবার দৃষ্টি মেলে তাকাই। সেখানে আমরা কি দেখতে পাবো? সেখানে আমরা দেখব একটা উঠোন, যে উঠোনটা আসলে গ্রামের সেই সহজ সরল জীবনাদর্শের আশ্রয়স্থল। সেই উঠোনটাতে, সেই ভাব জগতের উঠোনটাতে আমাদের গিয়ে দাঁড়াতে হবে। কবি বলছেন, তুমি এই যে জীবনের যন্ত্রণা, ক্লান্তি, কষ্ট, এগুলোর থেকে কি মুক্তি পেতে চাও? যদি চাও, তাহলে তোমাকে গ্রাম ভিত্তিক সেই সহজ সরল নিস্তরঙ্গ জীবনাদর্শের সেই ভাবমূলে গিয়ে পৌঁছাতে হবে। তাই কবিতাটা আসলে ভৌগোলিক মাইগ্রেশন নয়, ভাবগত মাইগ্রেশনকে আমাদের সামনে তুলে ধরতে চায়। এই জায়গা থেকেই আমরা যদি কবিতাটার ব্যাখ্যা করি, তবে কবিতাটা যথার্থভাবে বিশ্লেষিত হবে বলেই আমাদের মনে হয়। তো বলছেন, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া। প্রশ্ন আসতে পারে, কবি কাকে এই কথাটা বলছেন? উঠোন বলতে কবি কি বোঝাতে চাইছেন? কাকে কবি বলছেন? কবি সেই মানুষটিকে এই কথাটি বলছেন, আহ্বানটি করছেন, যে মানুষটি গ্রাম কেন্দ্রিক জীবনাদর্শ থেকে সরে গিয়ে শহর কেন্দ্রিক জীবনাদর্শ দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছে এবং স্বাভাবিকভাবেই শহুরে জীবনের যে ক্লান্তি, যন্ত্রণা, কষ্ট, এগুলোর দ্বারা ক্ষতবিক্ষত, যার ভেতরে গ্রামের প্রতি আকুলতা আছে, সেই মানুষটিকে এখানে ইঙ্গিত করতে চাইছেন। তাকে উঠোনে গিয়ে দাঁড়াতে বলছেন। কোন উঠোন? গ্রামের উঠোনে গিয়ে দাঁড়াতে। শুধু ভৌগোলিকভাবেই গ্রামের উঠোন নয়, কবি আসলে আমাদের মনের ভেতরে যে গ্রামের উঠোন স্বরূপ যে আশ্রয় ভূমি আছে, যেটা আমাদের নিজস্ব চারণভূমি, আমাদের সেই উঠোনে গিয়ে দাঁড়াতে বলেছেন। লাউ মাচাটার পাশে, লাউ মাচা সেই গ্রামের একটা অনুষঙ্গ ফুটিয়ে তোলে। ছোট্ট একটা ফুল দুলছে। প্রশ্ন আসতে পারে যে এই ফুলটা
এই যে ছোট্ট একটা ফুল দুলছে, এই কথার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চাইছেন? ফুল বলতে কি বোঝাতে চাইছেন? ছোট্ট একটা ফুল দুলছে, এই কথার মধ্যে দিয়ে কবি কোন ভাবনাটাকে প্রকাশ করতে চেয়েছেন? ফুলটা আসলে একটা স্বপ্নের প্রতীক, একটা আকাঙ্ক্ষার প্রতীক, একটা বিশ্বাস বা আস্থার প্রতীক। আমরা যদি আমাদের মনের দিকে তাকাই, আমার মনের ভেতরে বা আমার হৃদয়ের ভেতরে সেই যে উঠোন, গ্রাম কেন্দ্রিক জীবনাদর্শের সেই উঠোন, সেখানে গিয়ে যদি আমি দাঁড়াতে পারি, আমি দেখতে পাবো যে আমার মনের গভীরে এখনো একটা স্বপ্ন দুলছে, এখনো একটা বিশ্বাস আছে। কি সেই স্বপ্ন বা সেই বিশ্বাস বা আস্থা? সেই স্বপ্নটা হলো, আমি শেষ হয়ে যাইনি, এখনো আমাদের এই জীবনটা শান্তিময়, আনন্দময়, সমৃদ্ধ হতে পারে। কি করতে হবে? শুধু আমাদের এই শহুরে চশমাটাকে খুলতে হবে, শুধু এই মুখোশটাকে সরিয়ে ফেলতে হবে। অর্থাৎ কবি বলছেন, প্রাথমিক অর্থে কবি বলছেন গ্রামে ফিরে যাও, সেই গ্রামে যেটা তোমার নিজের জগৎ, যে গ্রাম তোমার শৈশব। ভাবের জগতে কবি বলছেন তুমি সেই ভাবমূলে ফিরে যাও। তুমি শহরে থাকো, গ্রামে থাকো, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তুমি ভাবের জগতে গ্রাম কেন্দ্রিক সেই সহজ সরল জীবনাদর্শের স্তরে আবার ফিরে যাও। দেখবে শান্তি পাবে, যথার্থ আনন্দ পাবে, জীবনটা আবার অর্থময় হয়ে উঠবে। এই যে স্বপ্ন, এই যে আস্থা, এই যে বিশ্বাস, এটা হচ্ছে এই ফুল আকারে ফুটে উঠছে আমাদের সামনে। কবি বলছেন যে এই ফুলটা কিন্তু ঝরে পড়েনি। কবি বলছেন তুমি যদি একবার গ্রামের বাড়িতে সেই লাউ মাচাটার পাশে যাও, দেখবে সেই ফুলটা ফুটে আছে এবং সে দুলছে হাওয়ায়। অর্থাৎ স্বপ্নটা মরে যায়নি, আমাদের জীবন শেষ হয়ে যায়নি। জীবন বলতে ফিজিক্যালি জীবন নয়, আমাদের স্বপ্নময় যে জীবন সেটা শেষ হয়ে যায়নি। এজন্য বলছেন ফুলটা এখনো দুলছে, ঝরে পড়েনি। এরপর কবি বলছেন, কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। চারটে পংক্তি, চারটে পংক্তিতে কবি চারটে প্রশ্ন করেছেন। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, কে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। প্রশ্নসূচক বাক্য, কিন্তু আমরা জানি এর প্রত্যেকটারই উত্তর হচ্ছে, কবি বলতে চাইছেন তুমি। তুমি কে? সেই মানুষটি যার মনটা বা হৃদয়টা বা জীবনের ভিত হচ্ছে সেই গ্রাম কেন্দ্রিক ভাবনার। বলছেন আমাদের পূর্বপুরুষেরা আজ থেকে হাজার হাজার বছর আগে এই গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থাটা গড়ে তুলেছিলেন। তার মানে আমাদের এই গ্রাম কেন্দ্রিক জীবন বা এই সমাজে কারা এসেছিল অনেক বছর আগে? আমাদেরই পূর্বপুরুষেরা। তারা এখানে এসে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। এই লাইনটা থেকে অনেক সময় প্রশ্ন আসে, সেটা হচ্ছে ঘর, নিবিড় অনুরাগ। ঘর ইট কাঠ পাথর দিয়ে কিন্তু তৈরি হয়নি। এখানে কোনো জিনিসপত্রের নাম লেখা হয়নি। বলছেন এই ঘরটা কিভাবে বাঁধা হয়েছে? নিবিড়তা দিয়ে, অনুরাগ দিয়ে, পরস্পরের সান্নিধ্যে একে অপরের হাতে হাত রেখে অনুরাগের যে দৃঢ়তা, সেটা দিয়ে এই ঘরটা বাঁধা হয়েছে। ঘর কি? ঘর হচ্ছে সেই আশ্রয় বা সেই জায়গাটা যেখানে আমাদের এই সহজ সরল জীবনবোধটা এটা বিকশিত হওয়ার সুযোগ পায়,
পারস্পরিক সান্নিধ্যের যে উষ্ণতা, সেই উষ্ণতাটা যেখানে বিকশিত হতে পারে সেটা হচ্ছে আমাদের ঘর। তো কবি বলছেন আমাদের পূর্বপুরুষেরা এই ঘর বেঁধেছিলেন। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, হারিয়ে গিয়েও আবার ফিরে আসছে। কারা হারিয়ে গেছেন? আমাদেরই পূর্বপুরুষেরা। তারা একটা সময় মারা গেছেন, হারিয়ে গেছেন। এটার ব্যাখ্যা ঠিক এইরকম নয়, বা এটা একেবারেই প্রাথমিক ব্যাখ্যা হয়ে যাবে যে কোনো একটা মানুষ গ্রামে ছিলেন, শহরে চলে গেছিলেন, তাই হারিয়ে গেছিলেন। এগুলো একটু মানে ছোটদের মতো ব্যাখ্যা হয়ে যায়। বাস্তবটা হলো আমাদেরই পূর্বপুরুষেরা, তারা হাজার হাজার বছর আগে এসেছিলেন, তারা একটা সময় মারা গেছেন, হারিয়ে গেছেন, কিন্তু বলছেন আবার ফিরে আসে, তারা আবার ফিরে এসেছেন। আমাদের কবিরাই বলে গেছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। অর্থাৎ আমাদের মধ্যেই আমাদের পূর্বপুরুষেরা আবার ফিরে ফিরে এসেছেন। তাদেরই রক্ত, তাদেরই ট্র্যাডিশন, তাদেরই সংস্কার আজও আমরা বয়ে নিয়ে চলেছি। এটাই আবহমান কাল ধরে বয়ে আসছে। এই জন্য বলছেন যে এই যে কারা ঘর বেঁধেছিল, আমরাই। কারণ আমরা মানে আমাদের পূর্বপুরুষেরা, তাদের রক্ত আমাদের রক্ত এক। তারা আর আমি বা আমরা আলাদা অস্তিত্ব নই। আমরা হয়তো ইন্ডিভিজুয়ালি মানুষ আলাদা, কিন্তু এখানে একই রক্ত প্রবাহ সমানভাবে বয়ে আসছে। সেই রক্ত প্রবাহজাত যে আবহমান কাল ধরে প্রবাহিত জীবনধারা, সেই জীবনধারার কিছু ধারক ছিলেন আগের, কিছু ধারক আমরা এখন। সুতরাং কে কে কে, এই যে প্রশ্নগুলো, এর উত্তর হচ্ছে আমি বা আমরা বা তুমি বা তোমরা। আমাদের পূর্বপুরুষেরা, আমরা, আমাদের উত্তরপুরুষ, এরা সবাই মিলেই হচ্ছি এই কের উত্তর। তো কবি বলছেন যে কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, আমরাই ফিরে আসি। আমাদের উত্তরপুরুষের রূপ ধরে আমরা হারিয়ে গেছিলাম, আবার আমরা আমাদের পূর্বপুরুষের রূপ ধরে আমরা হারিয়ে গেছিলাম, আবার উত্তরপুরুষের রূপ ধরে আমরা আবার ফিরে এসেছি। বলছেন শুধু আমরা নই, আমার আগের প্রজন্ম তারাও কিন্তু আবার এসেছিল, তারা আবার চলে গেছে, আমরা এসেছি। এইভাবে আবহমান কাল ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে ধরে এই হারিয়ে যায় আবার ফিরে আসে, হারিয়ে যায় আবার ফিরে আসে। কবি বলছেন যে ইতিহাসটাকে তুমি দেখো, সেইটা দেখে তুমি অনুভব করো তোমার কি করণীয়, তোমাকেও ফিরে আসতেই হবে এখানে। এই জন্যই কবি প্রথম স্তবকে বলেছিলেন, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, কারণ তোমাকে ফিরে আসতেই হবে এখানে। কবি বলছেন কে এই মাটিকে আর এই হাওয়াকে আবার ভালোবাসে? আমরাই। আমাদের পূর্ব এক পুরুষ মারা গেছেন, তার পরবর্তী পুরুষ আবার ফিরে এসে এই মাটিকে ভালোবেসেছেন, এই হাওয়াকে ভালোবেসেছেন। সেই মাটি আজও আমাদের পায়ের নিচে, সেই হাওয়া আজও আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা এই মাটি, এই হাওয়াকে ভালোবাসছি। এটাই আমাদের নিজস্ব জগৎ। শহুরে চশমাটাকে সরিয়ে ফেললে আমাদের এই জগৎটা আমাদের সামনে উদ্ভাসিত হয়ে যাবে। কবি বলছেন ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। কি ফুরোয় না? এই যে এই ব্যাপারগুলো, এই ভালোবাসা, এই ঘর বাঁধা, এই নিবিড়তা দিয়ে পারস্পরিক সান্নিধ্যে বেঁচে থাকা, এই গল্পটা, এটা কখনো ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। নোটে গাছটা কি আমরা এইখানে দেখি, এটা হচ্ছে নোটে গাছ। এর শাক খেতে খুব ভালো লাগে এবং এর ভেষজ গুণও রয়েছে অনেক। তো এখানে কবি নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এটা ব্যবহার করেছেন কেন? আমরা সবাই এটার উত্তর নিশ্চয়ই জানি, যে এটা একটা প্রবাদ বা প্রবচন। নোটে গাছটা মুড়লো, আমার গল্প ফুরোলো। সাধারণত আমরা যখন রূপকথার গল্প বলতাম বা কোনো গল্প বলতাম, সেখানে গল্প শেষ হয়ে গেলে এই কথাটা দিয়ে
বোঝানো হয় যে গল্পের প্রসঙ্গটা শেষ হয়ে গেছে। অর্থাৎ নোটে গাছটা মুড়লো আমার গল্প ফুরলো, এই নোটে গাছটা মুড়োনো এটা আসলে একটা প্রসঙ্গ যেখানে শেষ হয়ে যাচ্ছে সেই কথাটাকে তুলে ধরে বা সেই ইঙ্গিতটাকে প্রকাশ করে। কবি এখানে বলছেন যে এই যে আবহমান কাল ধরে প্রচলিত যে ব্যাপারগুলো হয়ে আসছে এইটাকে বলছেন নোটে গাছ, এটা বুড়িয়ে ওঠে, কারণ হাজার হাজার বছর ধরে এটা চলছে, অর্থাৎ এই গল্পটা এই বিষয়টা এটা অনেক পুরনো, তাই বলছেন বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়োয় না, কখনোই এই প্রসঙ্গটা শেষ হয়ে যায় না। তার কারণ আমাদের পূর্বপুরুষ একজন মারা গেছেন, তার পরবর্তী প্রজন্ম তাদের সেই পতাকাটাকে ধরে রেখেছে, তারা মারা গেছেন, তার পরবর্তী প্রজন্ম এসেছেন, এই করতে করতে আমরা এসেছি, আমাদের পরবর্তী প্রজন্মরাও আসবে। অর্থাৎ এই নোটে গাছটা মানে এই প্রসঙ্গটা কখনোই শেষ হবে না, আবহমান কাল ধরে এটা চলতে থাকবে। তো এরপর কবি আবার যথারীতি বলছেন যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা ইত্যাদি। এরপরে কবি আবার আরেকটা পংক্তি বলছে, স্তবক নিয়ে এসেছেন এবং সেখানে বলছেন ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। বলছেন ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, দুটো ভাবে এর ব্যাখ্যা আমরা করব। প্রথমে একদম প্রাথমিক যে ভাবনা সেটা কি, গ্রাম থেকে একজন মানুষ শহরে গেছিলেন বা দূরদেশে গেছিলেন, তাহলে সেই মানুষটার মনের ভেতরে তিনি যত বয়স বড়ই হন না কেন, তার বয়স যতই হোক না কেন, তার মনে মনে ওই গ্রামে বারবার তিনি ফিরে যান। আমরা দেখি, আমরা যদি একটা জায়গা থেকে অনেক দূরে চলে যাই, আমরা বারবার সেখানে আবার ফিরে যাই আমাদের মনে, আমাদের কল্পনায়। এইটাকে কবি বলছেন ফুরোয় না তার যাওয়া, মানে মনে মনে সেখানে পৌঁছে যাওয়া, আমার মনের ভেতরের যে ফাংশনগুলো হয় সেইগুলো এখানে কবি বোঝাতে চাইছেন। ফুরোয় না তার যাওয়া, আমি মনে করি যে আমি আমার শৈশবে ফিরে যেতে চাই, শৈশবে যে স্কুলে আমি পড়তাম, শৈশবে যে বন্ধুদের সঙ্গে আমি খেলতাম, সেই কথাগুলো সে দিনগুলো আমি হয়তো আর ফিরে পাচ্ছি না, কিন্তু আমি মনে মনে কল্পনায় সেখানে আবার ফিরে যাই, আমার সেই স্কুল, আমার সেই চিরপরিচিত যে যে জগৎ, সেই জগৎটাতে আমরা মনে মনে বারবার যাই, আবার ফিরেও আসি, আবার যাই। তাই বলছেন ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, এই করে কি হয়, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা, একগুঁয়ে মানে জেদি, তার যে পিপাসা, এই পিপাসাটা কখনো ফুরোয়, পিপাসাটাকে বলছেন দুরন্ত, এই একগুঁয়েকে আমাদের মন, আমাদের মনের এই যে দুরন্ত পিপাসা এটা কখনো ফুরোয় না। কোন পিপাসা? এই বারবার সেখানে ফিরে যেতে, আমাদের অতীতে, আমাদের শৈশবে, আমাদের কৈশোরে, আমাদের সেই নস্টালজিক আমাদের মনকে নস্টালজিক করে দেয় যে জিনিসগুলো, সেখানে ফিরে যাবার এই পিপাসাটা কখনো আমাদের ফুরোয় না। তো এই প্রাথমিক ভাবনার গভীরে অন্য একটা ভাবনা আছে, সেটা কি? সেটা হলো আমাদের এই যে এই মাটি পৃথিবীর টানে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতর ভালো হলো সেসব বুঝেছি। এই যে জীবনানন্দের কথা, রবীন্দ্রনাথেরও অনেক কবিতাতে এরকম আছে যে বারবার যেন আমি এখানেই ফিরে আসি। এই যে ফিরে আসার, এই যে আমাদের মাটির পৃথিবীতে মাটির কাছাকাছি ফিরে আসার এই যে তীব্র আকুতি, এই আকুতিটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে। এটা বিশ্ব মানবের, নিখিল মানবের প্রাণের আরতি। এটা আসলে কোনো ইন্ডিভিজুয়াল মানুষের ব্যাপার নয়, এটা যে কোনো মানবিকতা বোধে উদ্বুদ্ধ মানুষেরই এই ভাবনাটা কাজ করে। তো এই ভাবনাটা চিরন্তন, শাশ্বত। শুধু মানুষ কেউ এটা বুঝতে পারে, কেউ পারে না। কারা পারে না? যাদের চোখে ভোগবাদের সেই মুখোশটা বড্ড বেশি আটকে রয়েছে, তারা এই চাকচিক্যে বিভোর হয়ে থাকে। যতক্ষণ বিভোর হয়ে থাকে ততক্ষণ এই ভেতরের পিপাসাটা টের পায় না, কিন্তু যখনই এই ভোগ তাকে আর আনন্দ দিতে পারে না, তখনই মনের ভেতরে তার এই পিপাসাবোধটা জেগে ওঠে। তো কবি বলছেন যে এই যে
ইচ্ছেটা, স্বপ্নটা এখানে ফিরে আসার, মানে এই সহজ সরল জীবন বোধের স্তরে ফিরে আসার, জীবনকে একদম সহজ করে দেখার স্তর, সেই স্তরে ফিরে আসার এই যে পিপাসাটা, এই পিপাসাটা আমাদের আগের পূর্বপুরুষদেরও ছিল। তাই তারা আবার ফিরে এসেছেন এই মাটিতে। অনেক সময় তারা শহুরে হয়েছেন, মানে ওই ভাবনায় আচ্ছন্ন হয়ে পড়েছেন। আবার তারা জীবনের শেষ পর্যায়ে এসে আবার এখানে ফিরে এসেছেন। আমরা সন্ধ্যার প্রসঙ্গ এখানেও পাবো, যেটা আমরা পেয়েছি আকাশে সাতটি তারা কবিতাতে, সেখানেও সন্ধ্যার প্রসঙ্গ আছে। মানে সারাটা দিনের শেষে সন্ধ্যের সময় ফিরে আসা, মানে জীবনের ওই যখন রক্ত টগমগ করে ফোটে সেই সময়টাতে এই চাকচিক্য ভালো লাগে। এই দিনগুলো পেরিয়ে যাওয়ার পরে যখন জীবনে সন্ধে আসে, সেই সন্ধে আসলে আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের রুটের কথা, আমাদের শিকড়ের কথা। তো সেই সময় আবার ফিরে আসতে চায়। তো কবি বলছেন যে এই যে পিপাসাটা, এই পিপাসাটা চিরন্তন। এটা আমাদের আগের মানুষদের মধ্যেও আমরা দেখেছি যে তারাও আবার এখানে ফিরে এসেছেন বারবার বারবার করে। তারা গেছেনও, আবার ফিরে এসেছেন, এই ঘটনাগুলো ঘটেছে। আমরা তাদের উত্তরপুরুষ, আমাদের ভেতরেও এই ব্যাপারগুলো কাজ করতে থাকবে। বলছেন সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। দুটো ছবি। ইন্ডিভিজুয়ালি একজন মানুষের কথা যদি ভাবি, একজন মানুষ যিনি একটা সময় গ্রামে বাস করতেন কিন্তু তারপরে শহরে চলে গেলেন, সেই মানুষটি মনে মনে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে। এই যে ঘাসের গন্ধ মাখা আপন মনে, এটা আসলে সেই যে রুট বা শিকড়, গ্রাম জীবনের সেই স্বাদ, সেটাকে ফিরে পাওয়ার একটা ছবি আকারে এখানে ফুটে উঠেছে। বলছেন সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে, তারায় তারায় স্বপ্ন এঁকে রাখছেন, পুরোটাই মনের জগতে কাজ করে সেই শহরে বা দূর দেশে থাকা প্রবাসী মানুষটার। আর গভীর অর্থে ওটাই যে আমরা যদি আমাদের অতীত প্রজন্মদের দিকে তাকাই, দেখব তাদের ভেতরেও এই স্বপ্নগুলো, এই পিপাসাগুলো ছিল। তারাও এই মাটির কাছাকাছি থেকে নিজের জীবনটাকে শুদ্ধ করা বা সমৃদ্ধ করা বা আনন্দপূর্ণ করার স্বপ্ন দেখতেন, এবং এই স্বপ্নটা দিনে রাতে সবসময়ই তাদেরকে বিভোর করে রাখত। বলছেন ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না কখনো। এরপরে আবার একই কথা বলেছেন। এরপর বলছেন নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তো আমরা একটুখানি দেখে নিই কুন্দ ফুলটা দেখতে কেমন হয়। এই হচ্ছে কুন্দ ফুল। আমরা অনেকে হয়তো জানি, যারা জানি না তারা দেখে নিতে পারি। বলছেন নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি। যন্ত্রণাটা নেভে না, দুঃখ বাসি হয় না। কোন যন্ত্রণা বা কোন দুঃখ এবং কেন সেগুলো নেভে না বা বাসি হয় না? দুঃখ বাসি হয় না মানে দুঃখ সারাক্ষণ টাটকা থাকে, অর্থাৎ দুঃখ সারাক্ষণ মনের ভেতরে থাকে। যন্ত্রণাও নেভে না মানে যন্ত্রণাটাও সারাক্ষণ মনের ভেতরেই থাকে। দুঃখিত। কোন যন্ত্রণা বা কোন দুঃখ? এর একটা ব্যাখ্যা এরকম হতে পারে, শহরে বাস করা বা দূর দেশে বাস করা সেই মানুষের ভেতরে গ্রামে ফিরে যাবার তীব্র আকুতি আছে, কিন্তু সেই আকুতিটা মিটছে না, সেই আকাঙ্ক্ষাটা পরিতৃপ্ত হচ্ছে না। তার জন্য গ্রামে না যেতে পারার সেই যন্ত্রণা বা সেই দুঃখ তার মনের ভেতরে সারাক্ষণ জাগরুক থাকে। আরেকটা অর্থ এরকম হতে পারে, এটা আসলে সেই গ্রাম জীবনের ছবি। গ্রাম জীবনের মানুষের যেহেতু সচ্ছলতা কম, তাই তাদের জীবনে যন্ত্রণা আছে, তাদের জীবনে দুঃখ আছে, এবং এটা তাদের চিরকালীন একটা ছবি। তাদের জীবনের সঙ্গে চিরকাল এই জিনিসগুলো ওতপ্রোতভাবে থাকে।
এরপরে বলছেন হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তাহলে প্রথম দুটো ছবি নেতিবাচক এবং দ্বিতীয় ছবিটা ইতিবাচক। এখানে রয়েছে যন্ত্রণা, দুঃখ, যার সঙ্গে কষ্টের কথা আছে, কান্নার অনুষঙ্গ জুড়ে থাকে। এখানে বলছেন হাসি, কিসের হাসি? কুন্দ ফুলের। বাগান, বাগানটা আসলে জীবনের প্রতীক। হারায় না তার বাগান থেকে মানে তার জীবন থেকে কুন্দ ফুলের হাসি। কুন্দ ফুল গ্রামের একটা প্রসঙ্গকে তুলে ধরার জন্য বলছেন, গ্রামের অনুষঙ্গকে। হাসি, আনন্দ। বলছেন প্রথম ছবিটা যদি আমরা ভাবি, যে মানুষটা শহরে আছেন বা দূরদেশে আছেন, তার মনের ভেতরে কষ্ট যে আমি ফিরতে পারছি না ওখানে, কিন্তু তবু যখন সেই গ্রামের কথাটা সে ভাবে, তখন একটা অদ্ভুত আনন্দও হয় যে এমন একটা সুন্দর দিন আমার জীবনে ছিল। এই স্বপ্নটা, এটা তার মনে কিছুটা হাসির উপকরণও ছড়িয়ে দেয়। যদি দ্বিতীয় ব্যাখ্যাটা আমরা এভাবে দেখি, গ্রাম জীবনের কথাই এখানে বলা হয়েছে। গ্রাম জীবনের মানুষের মধ্যে ছোট ছোট না পাওয়া বা অসচ্ছলতাজনিত যন্ত্রণা আছে, কষ্ট আছে, কিন্তু তার পাশাপাশি তাদের গ্রামীণ সংস্কৃতিকে নিয়ে পারস্পরিক সান্নিধ্যে বেঁচে থাকার একটা আনন্দও আছে। হাসি আনন্দময় একটা জীবন তারা যাপন করে। এখানে কবি নেতিবাচক কথাটাকেও বললেন, আবার তাদের জীবনে যে আনন্দের উপকরণও আছে সেটাও বোঝাতে চাইলেন। আর এ পরের দুটো লাইন বলে নিয়ে তারপর বলি। তেমন করেই সূর্য ওঠে, তেমন করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। বলছেন তেমন করেই সূর্য ওঠে। যদি আমরা গ্রামের সেই জীবনটাকে দেখি, কবি বলছেন যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া। যদি ওই উঠোনে গিয়ে আমরা দাঁড়াই, তাহলে দেখব সেই গ্রাম জীবনে এখনো সূর্য ওঠে। অর্থাৎ যেখানে তুমি তাকে রেখে এসেছিলে, এখনো গিয়ে দেখবে সবকিছু সেরকমই আছে, এখনো সেখানে সূর্য ওঠে। তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। অর্থাৎ সন্ধে হলে যখন সূর্যের আলো অস্তমিত হয়, ছায়া নেমে আসে, তখন দেখা যায় সান্ধ্য নদীর হাওয়া এসে আবার একটা শীতল হাওয়া বুলিয়ে দিয়ে যায়। অর্থাৎ প্রকৃতি এখনো সেই গ্রামে তেমনই আছে। এটাও আবহমান কাল ধরে নিস্তরঙ্গভাবে চলে আসছে। অন্যভাবে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে কি দেখব? বলছেন এই যে এর আগের আগের স্তবকে ছিল একটা পিপাসার কথা, গ্রাম কেন্দ্রিক জীবনাদর্শের সেই সহজ সরল স্তরে ফিরে যাবার পিপাসা, আমাদের এই জটিলতা থেকে মুক্ত হওয়ার পিপাসা। এই পিপাসাটা পরিতৃপ্ত না হওয়াতে আমাদের ভেতরের সুখ পাখিটা কাঁদতে থাকে। তাই মানব তার মুক্তির প্রত্যাশায় ভীষণভাবে বিভোর হয়ে থাকে। সেই প্রত্যাশাটা যখন না মেটে, তখন যন্ত্রণা হয়, দুঃখ হয়। আমরা নিখিল মানবের ইতিহাস যদি দেখি, আমাদের পূর্বপুরুষদের এই যে অতীত থেকে প্রবাহমান যে ধারা, সেই জীবন ধারাকে যদি দেখি, এই ছবিগুলোই দেখতে পাবো। তারা মুক্তি প্রয়াসী, মুক্তি পিপাসু, সেই মুক্তি পাওয়ার জন্য তাদের প্রাণ ছটফট করত, এবং কখনো কখনো তারা সেই মুক্তি পেতেন, যেটা কুন্দ ফুলের হাসির মতো তাদের বাগানটাকে, তাদের জীবনটাকে সমৃদ্ধ করত। এভাবেই তারা তাদের জীবনের রঙ্গমঞ্চে তাদের যে ভূমিকাগুলো সেগুলো পালন করে গেছেন। আমরা এই মুহূর্তে যারা জীবন যন্ত্রণায় দগ্ধ হচ্ছি, আমরা যদি সেই উঠোনে গিয়ে দাঁড়াতে পারি, তাহলে আমরা দেখব যে কিছু বদলায়নি। সেই অতীতের মতোই এখনো সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, প্রকৃতি সব তেমনই রয়েছে। শুধু আমাকে আমার এই মুখোশটা খুলে
একেবারে মনের দিক থেকে প্রিপেয়ার্ড হয়ে সেই উঠোনে গিয়ে শুধু দাঁড়াতে হবে। তাহলে কি দেখব? ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এরপরে একদম শেষ স্তবকে আমরা চলে এসেছি। কবি আবার বলছেন চতুর্থবারের মতো, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে। কবি তীব্রভাবে আমাদেরকে আহ্বান করছেন। হতে পারে কবি নিজেকেই বলছেন যে হে মন, আমরা বলি না নিজের জগৎটাকে তুই খুঁজলি না রে মন। তো কবি আসলে এমনও হতে পারে যে তিনি নিজের মনকে বলছেন, নিজের জীবনকে বলছেন যে হে জীবন, এই বাহ্যিক চাকচিক্যের ঢুলি পড়ে, এই শহর কেন্দ্রিক জীবনাদর্শের জটিল আবর্তে আচ্ছন্ন হয়ে পড়ে তুই তোর নিজের জগৎটাকে ভুলে গেলি। কিন্তু আজকে যখন এই জটিলতায় তুই আকুপাকু করছিস, তখন গিয়ে ওই উঠোনে গিয়ে দাঁড়া, মনের সেই স্তরে গিয়ে আবার পৌঁছা, এই শহুরে জীবনবোধের এই পোশাকটাকে খুলে ফেল। তাহলে কি দেখবি? বলছেন এখনো সেই ফুল দুলছে, এখনো ফুলটা ঝরে পড়েনি। শুরু করেছিলেন এটা চতুর্থবার বলছেন, প্রথমবার একই কথা বারবার বলছেন, অর্থাৎ বারবার একটাই কথা মনে করে দিচ্ছেন, শিকড়ে ফেরো, ফিরে যাও, শিকড় ধরে এগিয়ে যাও। কবি শেষে এসে বলছেন এখনো, এর আগে প্রত্যেকবারই ছিল, এখানে এখনো শব্দটা ছিল না। আমরা দেখতে পাবো এখানে ছোট্ট একটা ফুল দুলছে ছিল, কিন্তু এবার কবি বলছেন এখনো সেই ফুল দুলছে, অর্থাৎ ফুলটা অনেক আগে থেকেই দুলছে, ফুলটা এখনো ঝরে পড়েনি, এখনো দুলছে, এখনো সময় আছে। ফিরে যাও সেই উঠোনে, নিজের মনন, বৌদ্ধিক এবং জীবনাদর্শের সেই স্তরটায়, যে স্তরে গেলে তুমি তোমার নিজেকে চিনতে পাবে। ফিরে যাও সেখানে, দেখবে একটা ফুল দুলছে সন্ধ্যার বাতাসে। সন্ধ্যা আসলে দুটো দিক থেকে ইঙ্গিত করে, এক জীবন সন্ধ্যা, আর দুই সন্ধ্যা একটা মনোরম প্রকৃতিকে সূচিত করে। কবি বলছেন তোমার যে জীবন আদর্শ, তুমি যে জীবন দ্বারা এখন আচ্ছন্ন হয়ে আছো, সেই জীবনটা হচ্ছে দুপুরের রোদের মতো, যা জ্বালা দেয়। কিন্তু তুমি যদি একবার ওই উঠোনটাতে গিয়ে দাঁড়াতে পারো, দেখবে সেখানে লাউ মাচা আছে, সবুজ, ফুল দুলছে সাদা, সন্ধ্যার বাতাস আছে, মনোরম প্রকৃতি। এরা প্রত্যেকেই কেউ তোমার চোখকে আনন্দ দেবে, কেউ তোমার শরীরটাকে স্নিগ্ধ করবে, শান্ত করবে। আমরা যদি সেখানে ফিরতে পারি, তাহলে আমাদের এই জটিলতা কমবে, জীবনটা শান্তিময় হবে, সার্থক হবে, অর্থপূর্ণ হবে। অতীত থেকে আমরা শিক্ষা নিই। যাই হোক, এই ছিল কবিতাটার ব্যাখ্যা। এই কবিতার উপরে আমি এক্স্যাক্টলি প্রশ্নগুলো বললাম না, প্রসঙ্গগুলো নিয়ে আমি একটু আলোচনা করলাম। অনেকেই বলেন যে স্যার পিডিএফ আকারে প্রশ্নগুলো দিন। বিষয়টা হচ্ছে আমি আমার ব্যক্তি জীবনে এতটাই ব্যস্ততার মধ্যে এই মুহূর্তে কাটছে যে আমার পক্ষে প্রথমত এই ভিডিও করতেই অনেকটা সময় চলে যায়, গেলে এডিটিং ইত্যাদি ইত্যাদি কারণে। তো এর ফলে এই মুহূর্তে আমি এতটা করে উঠতে পারছি না। আপাতত ভাবছি যে আমি পরপর কবিতাগুলো এবং তারপরে অনেকেই বলেছিল প্রবন্ধ বা অন্যান্য যে রচনাগুলো যেগুলো ব্যাখ্যাযোগ্য বা ব্যাখ্যা করলে একটু সুবিধা হয়, আমি সেগুলোর ব্যাখ্যা পরপর করে যাব।
ইম্পর্ট্যান্ট জায়গাগুলো আপনারা একটু প্রয়োজনে নোট নিতে পারেন। যদি মনে করেন যে আমার ভাবনার সঙ্গে আপনি একমত পোষণ করেন, তাহলে নোট নিতে পারেন। আর যে শব্দটা বা প্রসঙ্গটা, এবার তার একটা ছোট্ট করে ব্যাখ্যা আপনি লিখে রাখলেন খাতায়। আমি নিশ্চিত কথা দিচ্ছি যে এরপরে পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলে বা এরকম মোটামুটি কিছু এগিয়ে গেলে কিছুটা অংশ, তারপরে আমি অবশ্যই আবার বিভিন্ন কবিতার সম্ভাব্য কিছু প্রশ্ন, সেগুলো আমি আমার মতো করে আবার এভাবেই দিতে থাকবো। আপনারা চিন্তা করবেন না। আপাতত যেটা করেন সেটা হচ্ছে নিজেরা প্রশ্ন সেট করতে পারেন, কিংবা যে যে স্তবকগুলোতে যেভাবে যেভাবে কিছু শব্দের ব্যাখ্যা আমি করার চেষ্টা করেছি, সেগুলোকে আপনি খাতায় নোট করে করে ছোট আকারে একটু আপনি লিখে নিতে পারেন। এভাবেই চলুন আর নিজেরা খাটুন, নিশ্চয়ই একটা ভালো জায়গায় গিয়ে আপনি পৌঁছাতে পারবেন। ধন্যবাদ। পরের দিন অন্য কোনো বিষয়ের আলোচনাতে আমরা ঢুকবো।